বিগত এপিসোডে আমরা একটা কথা বলছিলাম এবং বারংবারই সেটা বলছিলাম যে এই মুহূর্তে এসএসসি কিংবা রাজ্য সরকার কিংবা সুপ্রিম কোর্ট থেকে নতুন নিয়োগের ব্যাপারে কোনো রকম আপডেট নেই। সেই যে 3রা এপ্রিল তারপর 17ই এপ্রিল যে আপডেট দেওয়া ছিল সেই আপডেটের উপরেই কিন্তু এখনও পর্যন্ত বর্তমান পরিস্থিতি দাঁড়িয়ে রয়েছে। কিন্তু তারপরেও কিন্তু একটা নতুন আপডেট এসেছে। যদিও এই আপডেটকে আমরা সকলেই গুরুত্ব দিচ্ছি, এই আপডেটকে আমরা বিষয় হিসেবেই প্রাধান্য দিচ্ছি, কিন্তু এই আপডেট ততটা গুরুত্বপূর্ণ নয় যতটা আমরা এখানে গ্রহণ করছি। কেননা এই আপডেট যেটা এসেছে সেটা কিন্তু অর্ধেকটা এসেছে। কেননা এখানে বলা হচ্ছে, প্রথম কথা এটাই যে রাজ্য সরকার এবং এসএসসি বোর্ড নাকি নতুন নোটিফিকেশন প্রকাশের ব্যাপারে অনেকটাই তৎপর হয়ে উঠেছেন। তারা নতুন নোটিশের একদম খসড়া চূড়ান্ত পর্যায়ে নিয়ে চলে গেছেন, এরকম একটা কথা বলা হচ্ছে। কিন্তু এখন যা পরিস্থিতি রয়েছে আর যে কটা দিন সময় রয়েছে 31শে মে এসে যাওয়ার, তার মধ্যে এরকম একটা জায়গায় দাঁড়িয়ে খসড়া হয়েছে, খসড়া কমপ্লিট হয়েছে, এটা কিন্তু আমাদের কাছে আশা নয়। আমাদের আশা কিন্তু নোটিফিকেশান ফুলফিলডভাবে পূর্ণাঙ্গ আকারে প্রকাশিত হওয়া, কিন্তু সেটা এখনও আমাদের কাছে আসেনি। কিন্তু আমরা যেহেতু আশাবাদী, আমরা যেহেতু নতুন নোটিফিকেশান চাইছি, আমরা যেহেতু চাইছি যে যথাযথ সময়ে সমস্ত আপডেট আসুক, স্বাভাবিকভাবেই যে সকল আপডেট আসছে সেটা কতটা গুরুত্বপূর্ণ তার থেকেও বেশি সেই সকল আপডেট আমরা কতটা গ্রহণ করতে পারছি, সেই সকল আপডেট আমাদের কাছে কতটা উপযোগী, কতটা হেল্পফুল, সেটাই আজকের এপিসোডেও সেরকমই কিন্তু একটা আপডেট আপনাদের জন্য নিয়ে এসেছি। এই আপডেট আপনারা অনেকেই জানেন, অনেকেই হয়তো একটু কম জানেন, অনেকে হয়তো জানেন না। সবার সব রকমভাবেই কিন্তু এই আপডেট গুরুত্বপূর্ণ। আর এই লড়াই কিন্তু খুব কঠিন। এবারে কিন্তু কঠিন যুদ্ধ আসতে চলেছে। নোটিফিকেশান আমাদের বিশ্বাস 31শে মের মধ্যে অবশ্যই আসবে। যত দিকে যত রকমভাবেই চেষ্টা করবে, তার পিছনে যুক্তি রয়েছে, তার পেছনে তথ্য রয়েছে। তাই সময় যেহেতু রয়েছে, বিভিন্ন রকমভাবে কিন্তু এখানে কারুকার্য চলবে। কিন্তু আলটিমেট দেখবেন ঠিক সেই 20 তারিখের মধ্যেই আমরা নোটিফিকেশান পেয়ে যাব। খুব বেশি হলে সেটা 24 তারিখের মধ্যে হবে। কেননা 24 তারিখের পরেই কিন্তু সামার ভ্যাকেশন এসে যাচ্ছে। 24 তারিখের আগে কিংবা 20 তারিখের আগে কিন্তু আমরা অবশ্যই নোটিফিকেশান পেতে চলেছি। আর যদি তা না হয় তাহলে কিন্তু আমাদেরকে 31 তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে, তারপরে দেখা যাবে কি হয়। এই মুহূর্তে যে আপডেটটা আপনাদের সামনে উপস্থাপন করব, সেই আপডেটের সাথে সাথেই, সেই আপডেট জানার সাথে সাথেই কিন্তু প্রশ্ন আসবে তাহলে যে পরীক্ষা কবে হতে পারে, সে ব্যাপারে কথা বলবো। তবে তার আগে যে পেপার কাটিংয়ের মাধ্যমে যে একটা আপডেট প্রকাশিত হয়েছে সেটা একটু জেনে নিই। কী বলা হচ্ছে এটা আপনারা অনেকেই হয়তো দেখে নিয়েছেন, তবুও আমি একটু শর্টে বলে নেওয়ার চেষ্টা করি। সব জেলার শূন্যপদ দ্রুত দেওয়ার নির্দেশ। এখানে কিন্তু আমরা পরিষ্কার বুঝতে পারছি যে ভ্যাকেন্সি পোস্ট বা প্রতিটা বিদ্যালয়ে বা এক একটা জেলায় মোট বিভিন্ন সাবজেক্টে কতগুলো করে ভ্যাকেন্সি রয়েছে সেটা যে জেলা পরিদর্শক বিদ্যালয়গুলো থেকে সংগ্রহ করে এসএসসির কাছে পাঠায়, সেটাই কিন্তু কমপ্লিট হয়নি। তাহলে খসড়া চূড়ান্ত হয়েছে, আমরা অনেকটা আশাবাদী হচ্ছি, আমরা মনে করছি এই বোধহয় নোটিফিকেশান পাবলিশড হয়ে গেল। যেভাবে বিষয়টা এগোচ্ছে সেটা কিন্তু আদৌ নয়। বেশি উত্তেজিত হওয়ার কিছু নেই, কিন্তু আশাবাদী হওয়ার ব্যাপার রয়েছে। সেটাই দেখুন এখানে কিন্তু বলা হয়েছে, সুপ্রিম সময়ের আগে তৈরি শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি জারির খসড়া। খসড়া নিয়ে আমাদের কি হবে? আমাদের তো চাই নোটিফিকেশান, ফাইনাল নোটিফিকেশান। সুপ্রিম কোর্ট থেকে তেমনই নির্দেশ রয়েছে, কিন্তু সেটা কিন্তু হয়নি। যাই হোক, এখানে কি বলা হয়েছে সেটা একটু আমরা জেনে নিই, তারপরে আসছি বিস্তারিত আলোচনায়। সুপ্রিম কোর্টের বেঁধে দেওয়া সময়ের আগেই শিক্ষক নিয়োগের নয়া বিজ্ঞপ্তি জারি খসড়া তৈরি করে ফেলেছে রাজ্য শিক্ষা দপ্তর। উল্লেখ্য, বাতিল হওয়া শিক্ষকদের নতুন করে নিয়োগ করার জন্য 31শে মের মধ্যে নিয়োগ বিজ্ঞপ্তি জারি করার নির্দেশ রয়েছে সুপ্রিম কোর্টের। শিক্ষা দপ্তর অবশ্য ইতিমধ্যেই নিয়োগ বিজ্ঞপ্তির সেই খসড়া রাজ্য মন্ত্রিসভার অনুমোদনের জন্য পাঠিয়ে দিয়েছে। নবান্নের সবুজ সংকেত ও সব জেলা থেকে শূন্যপদের তালিকা চূড়ান্তে এলেই বিজ্ঞপ্তি জারি করা হবে বলে বিকাশ ভবনের সূত্রে মারফত জানা গিয়েছে। বেশিরভাগ জেলার তালিকা দিলেও 2-1টি জেলা বাকি, তাদের কাছেও দ্রুত সেটি চাওয়া হচ্ছে।
বিকাশ ভবন সূত্রে জানানো হচ্ছে বা জানাচ্ছে নতুন নিয়োগের প্রক্রিয়া শুরুর খসড়া প্রস্তুত হয়ে গিয়েছে। কোন মাসে নতুন নিয়োগ পরীক্ষা নেওয়া হবে, পরীক্ষার পর নিয়োগ স্বচ্ছ করতে কি পরিবর্তন করা হবে, বিষয়ভিত্তিক শিক্ষক কতজন লাগতে পারে, এই সব জরুরি বিষয় খসড়ায় উল্লেখ করা হয়েছে। আপাতত নবান্নের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে স্কুল সার্ভিস কমিশন। তবে এখনও সব জেলার শূন্যপদের তালিকা দপ্তরে আসেনি। বেশিরভাগ জেলার শূন্যপদ দপ্তরে চলে এসেছে। উল্লেখ্য, রাজ্যের স্কুলগুলিতে বিষয়ভিত্তিক এবং সংরক্ষণ ভিত্তিক কত শূন্যপদ রয়েছে, অর্থাৎ এখানে আমরা পরিষ্কার যেটা বুঝতে পারছি যে নবান্নের কাছে সেই সকল তথ্য পাঠানো হচ্ছে, কিন্তু নবান্ন থেকে অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যতক্ষণ না পর্যন্ত গ্রিন সিগন্যাল দিচ্ছে এই নোটিফিকেশন পাবলিশের ব্যাপারে, ততক্ষণ পর্যন্ত কিছু হবে না। আর এদিকে নবান্ন অর্থাৎ পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এবং এসএসসি বোর্ড সংঘবদ্ধভাবে কিন্তু সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন দাখিল করেছে। তাহলে এরকম একটা জায়গায় দাঁড়িয়ে অর্থাৎ আমরা যেটা পরিষ্কার বুঝতে পারছি যে নবান্নের কাছ থেকে অনুমতি চাওয়া হচ্ছে এসএসসির পক্ষ থেকে, এবং সেই নবান্ন থেকে সবুজ সিগন্যাল দেওয়া হলেই কিন্তু তৎক্ষণাৎ নোটিফিকেশন পাবলিশড হয়ে যাবে। অর্থাৎ আমরা যেটা বুঝতে পারছি যে খসড়া বলা হচ্ছে এই কারণেই, কেননা সেটা এখনও পাকাপোক্তভাবে হয়নি এবং দু একটি জেলায় এখনও পর্যন্ত তাদের ভ্যাকেন্সি কত রয়েছে, কোন সাবজেক্টে কত রয়েছে, কোন ক্যাটাগরিতে কত রয়েছে, সেগুলোও কিন্তু এখনও পরিষ্কারভাবে জানানো হয়নি। তাই বলা চলে এটা অনেকটাই অসম্পূর্ণ, আবার অনেকটাই কিন্তু এটা সম্পূর্ণ, কেননা নবান্ন থেকে যখনই গ্রিন সিগন্যাল দেওয়া হবে তৎক্ষণাৎ কিন্তু নোটিফিকেশান পাবলিশড হয়ে যাবে। আর এদিকে যেহেতু রিভিউ পিটিশন দাখিল করা হয়েছে, তাই শেষ সময় পর্যন্ত অর্থাৎ সেই 24 তারিখ পর্যন্ত কিন্তু রাজ্য সরকার আপ্রাণ চেষ্টা করবে সেই রিভিউ পিটিশনের ব্যাপারে কাটতে, এবং সেখানে যদি তেমন কিছু ব্যবস্থা না হয় তৎক্ষণাৎ কিন্তু নবান্নের কাছে যেহেতু সমস্ত তথ্য নতুন নোটিফিকেশন জারির ব্যাপারে সমস্ত তথ্য যেহেতু সেখানে জমা পড়ে যাচ্ছে, তাই তারা কিন্তু তৎক্ষণাৎ সেখান থেকে যেই গ্রিন সিগন্যাল দেবে তৎক্ষণাৎ নোটিফিকেশান কিন্তু এসএসসি বোর্ড থেকে পাবলিশ করাবে। অর্থাৎ যেটা পরিষ্কারভাবে আমরা বুঝতে পারছি সমস্ত কাজ কিন্তু রাজ্য সরকার গুছিয়ে রেখেছে। আমরা বিগত এপিসোডেও বলছিলাম যে রাজ্য সরকার থেকে শুরু করে এসএসসি, মধ্যশিক্ষা পর্ষদ সকলেই কিন্তু নতুন নিয়োগের ব্যাপারে কিন্তু ভেতরে সব কাজ গুছিয়ে রেখেছে। বাইরে বলছে যে 31-এর মধ্যে নোটিফিকেশান পাবলিশ করা সম্ভব নয়, কখনো বলছে তাই আমরা বেশি সময় চাইবো, কখনো বলছে আমরা মিউটেশনের মাধ্যমে চাকরি হারাদেরকে আবার চাকরি ফিরিয়ে দেব, বিভিন্ন সময় বিভিন্ন কথা বলছে, কিন্তু আলটিমেট সেই 31শে মের মধ্যেই কিন্তু আসল কথা বেরিয়ে আসবে। এখানে যেটা বলা হয়েছে নবান্ন থেকে গ্রিন সিগন্যাল পাঠালে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করবে এসএসসি। যদিও চাকরি বাতিলের প্রায় পুনর্বিবেচনার জন্য ইতিমধ্যেই রাজ্য সরকার ও এসএসসি সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন করেছে, যেটা আপনাদের একটু আগেই বললাম। এদিকে মধ্যশিক্ষা পর্ষদের আবেদনের ভিত্তিতে 31শে ডিসেম্বর পর্যন্ত স্কুলে বহাল রয়েছে যোগ্য শিক্ষকেরা। গত 3রা এপ্রিল চাকরি বাতিল রায় দিয়েছিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বেঞ্চ। এখানে যেটা বলা হয়েছে যে আপাতত নবান্নের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে স্কুল সার্ভিস কমিশন, তবে এখনও সব জেলার শূন্যপদের তালিকা দপ্তরে আসেনি, অর্থাৎ কাজটা কিন্তু আধা কাচ্চাভাবে ঠিক রয়েছে। যাই হোক, কিছু করার নেই, যেটা আপডেট আসছে আমাদেরকে জেনে রাখতে হবে এবং আমাদেরকে আশাবাদী হয়ে কিন্তু প্রিপারেশন চালিয়ে দিতে হবে। তারপরে এখানে যেটা রয়েছে যে দুর্নীতির অভিযোগে এসএসসির 2016 সালের সম্পূর্ণ প্যানেল বাতিল করে দেয় আদালত। চলতি বছরে 31শে মের মধ্যে মধ্যশিক্ষা পর্ষদ এবং স্কুল সার্ভিস কমিশনের নতুন নিয়োগ প্রক্রিয়া শুরুর বিজ্ঞপ্তি দিতে হবে বলে নির্দেশ দেয় শীর্ষ আদালত। এই সময়ের মধ্যে রাজ্যকে হলফনামা দিয়ে জানাতে হবে তারা চলতি বছরের নিয়োগ প্রক্রিয়া শেষ করবে। চলতি বছরের 31শে ডিসেম্বরের মধ্যে পরীক্ষার নিয়োগ শেষ না করতে পারলে কিন্তু সেই যে এক্সটেন্ডেড করা হয়েছে সময়টা, অর্থাৎ ডিসেম্বর মাস পর্যন্ত, সেটা কিন্তু উড়ে যাবে। উড়ে গিয়ে কিন্তু সেই 3 মাসের যে সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল 3রা এপ্রিল যে ফাইনাল আউটকাম দেওয়া হয়েছিল সেটাই কিন্তু লাগু হয়ে যাবে। তাই সমস্ত ব্যাপারটাই কিন্তু ধরাছোঁয়ার বাইরে চলে যাবে, যে কারণে এখন কিন্তু রিভিউ পিটিশন যদি এই নতুন বিচারপতির এজলাসে ওঠার পর সেটা গ্রহণ না করা হয় তাহলে কিন্তু তৎক্ষণাৎ নোটিফিকেশান আসতে চলেছে। এটাই কিন্তু এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে। আমরা পরিষ্কারভাবে বুঝতে পারছি যে রাজ্য সরকার থেকে শুরু করে মধ্যশিক্ষা পর্ষদ, এসএসসি প্রত্যেকেই নতুন নোটিফিকেশান নিয়োগের ব্যাপারে এবং সেই সঙ্গে পরীক্ষা নেওয়ার ব্যাপারে কিন্তু প্রস্তুত রয়েছেন। দু একটা জেলা দেয়নি সেসব কথা ছাড়ুন, এখানে নবান্নে পর্যন্ত পৌঁছে গেছে মানে তারা গ্রিন সিগন্যাল দিলেই কিন্তু তৎক্ষণাৎ নোটিফিকেশান পাবলিশড হয়ে যাবে, অর্থাৎ সব কাজ কিন্তু ভেতরে রেডি রয়েছে। এখন শুধু নোটিফিকেশান আসার কথা। নোটিফিকেশান আমরা পেয়ে যাব 24 তারিখের মধ্যে কিংবা খুব কম হলে 20 তারিখের মধ্যেই। এবার শুধু আপনাদের একটাই কাজ, সেটা হলো এই সকল আপডেটগুলো সংগ্রহ রাখা এবং সেই সঙ্গে কিন্তু আপনাদের প্রিপারেশানকে শক্তপোক্তভাবে চালিয়ে যাওয়া। যদি আপনি এখনও ধীর গতিতে চালিয়ে যান তাহলে অবশ্যই ধীর গতিতে চালান, কোনো অসুবিধা নেই, বুঝে সুঝে শান্ত মাথায় পড়াশোনা করুন, কিন্তু নোটিফিকেশান আসুক তারপরে আপনার গতি বাড়াবেন, কোনো চাপ নেই। আসুন আমরা আমাদের বিস্তারিত আলোচনায় আজকের টপিক নিয়ে যে আলোচনা আছে সেটাই চলে আসি। প্রিপারেশনের ক্ষেত্রে অনেকটা হেল্পফুল হবে বলেই আশা রাখি। এখানে 90টার মতন প্রশ্ন রয়েছে, কেননা পরীক্ষা যদি 100 নম্বরের হয় তাহলে লিখিত পরীক্ষা হবে 90 এবং বাকি থাকবে কিন্তু আপনার
10 নাম্বারের ভাইবা বা ইন্টারভিউ বা মৌখিক যাই বলেন। আর যদি 55 নাম্বারের পরীক্ষা হয় তাহলে তো সেখানে 10 নাম্বারের মৌখিক এবং বাকি নাম্বার তো আপনার একাডেমিকের ওপর থাকবে, কিন্তু সেটা কি হবে আমাদের কাছে পরিষ্কার নয়। তবে অনেকেই বলছেন যে 40,000-এর ওপর ভ্যাকেন্সি থাকবে। অনেকেই বলছেন যে এবারের নিয়োগ প্রক্রিয়া একটু সরলীকরণভাবেই হবে, কেননা সেই 2016 ক্যান্ডিডেটদেরকে নিয়ে সেই গেজেটের ওপর সেই সিমিলারিটি বজায় রেখেই কিন্তু এখানে করা হবে। সেটা ফ্রেশ রিক্রুটমেন্টই হোক, ফ্রেশ সিলেকশন, যে যাভাবে বলেন সেটাই। তো যাই হোক, আমরা আমাদের আলোচনায় আসি। প্রথম স্তম্ভের সঙ্গে দ্বিতীয় স্তম্ভের মেলাতে বলা হচ্ছে, আমি একদম উত্তর করে রেখেছি, আপনারা কিন্তু সরাসরি পড়তে পারবেন। বাম দিকে রয়েছে আপোস, জুলুম, তাগরা এবং অমৃত, ডান দিকের সঙ্গে মেলাতে হবে। এর সঙ্গে আসছে 4টা, অর্থাৎ আপোস হচ্ছে ফার্সি শব্দ, জুলুম আরবি শব্দ, তাগরা হিন্দি শব্দ, আর অমৃত তৎসম শব্দ। নেক্সট, ছেলেরা ছাদ থেকে ঘুড়ি ওড়াচ্ছে, অর্থাৎ থেকে মানে অপাদানকারক, পরিষ্কার বুঝতে পারছি। আর ছাদ মানে এটা কিন্তু অবস্থান বোঝাচ্ছে, স্বাভাবিকভাবে এটা হচ্ছে অবস্থানবাচক অপাদান। নেক্সট প্রশ্ন ব্যাকরণ থেকেই রয়েছে পরপর। আরে কোনো একদিন বইটা পড়ে দেখো, অর্থাৎ কাউকে আদেশ উপদেশ দেওয়া হচ্ছে, যার জন্য এটা হচ্ছে কি অনুজ্ঞাবাচক বাক্য। হেডমাস্টার এই শাস্তি দিলেন, এখানে হেডমাস্টার সমাসবদ্ধ পদটির উদাহরণ কি হবে? কর্মধারায় সমাসের হবে। হেড যে মাস্টার, মাঝে যে আছে এবং সেটা সাধারণ কর্মধারায়, কিন্তু এখানে সেসব নেই, আছে কর্মধারায়, স্বাভাবিকভাবেই এটা কি কর্মধারায় সমাসের উদাহরণ। বেশ, তারপরেই রয়েছে নিচের যেটি অসপদ বিগ্রহ নিত্য সমাসের উদাহরণ নয়, যেটা বলেছে কোনটা হবে না? এখানে জলমাত্র, মতান্তর, লোকান্তর এগুলো হবে, কিন্তু শিয়াল কাঁটা এটা হবে না। এবারে দেখুন, অনুজ্ঞাবাচক বাক্যের একটা ভালো কনসেপ্ট দিয়েছে। বলা হচ্ছে যে এই বাক্যের কাজ হচ্ছে আদেশ বা অনুরোধকে অনুনয়ে নরম করে তোলা, অর্থাৎ আদেশ এবং যে বা অনুরোধ করা হচ্ছে কিংবা আদেশটা কী হয় অর্ডার মতন হয়ে যায়, সেটা না করে সেটাকে অনুনয়ের মাধ্যমে অনেকটা নরম করে দিয়েছে, নমনীয় করে দিয়েছে, যার জন্য সেটা হচ্ছে কি অনুজ্ঞাবাচক বাক্য। একটু আগে আমরা জানলাম যে পরে কোনো একদিন বইটা পড়ে দেখো, অর্থাৎ 3 নম্বর প্রশ্নটা বলছি, কেমন? তো সেখানে কি রয়েছে? অনুজ্ঞা বোঝাচ্ছে, আদেশ, উপদেশ, অনুরোধ এই সকল বোঝাচ্ছে, প্রার্থনা কিন্তু নয়, সেদিকটা খেয়াল রাখবেন, কেন সেটা হয় প্রার্থনাবাচক বাক্য। যাই হোক, নেক্সট 7 নম্বরে যে বাক্যে কর্তার উল্লেখ থাকে না, কর্মই কর্তৃপদ অধিকার করে আছে বলে মনে হয়, তাকে বলা হয় কর্মকর্তৃবাচ্য। এটা ব্যাপারটা আপনারা অনেকেই জানেন, বলার কিছু নেই। নেক্সট রয়েছে একদম দেখুন রাবীন্দ্রিক, প্রকৃতি প্রত্যয় কী হবে? রবীন্দ্র যোগ স্নিক। আবার ঠিক বাম দিকের সঙ্গে ডান দিকে মেলাতে বলা হচ্ছে, এগুলো কিন্তু ভালোভাবে দেখবেন, এর মধ্যে এসে যাবে। বেকার এটা কি ফার্সি শব্দ, টান দেশি শব্দ, চাকু তুর্কি শব্দ, আর জোছনা অর্ধ তৎসম শব্দ। ঠিক একইভাবে দেখুন রয়েছে 10 নম্বরে ধার্মিক ব্যক্তি চিরকালই সমাদৃত, রেখাঙ্কিত পদটি যার উদাহরণ। এটা কি ব্যক্তি? কি আমরা জানি ব্যক্তি একটা বিশেষ্য, আর এখানে কি রয়েছে ধার্মিক, ব্যক্তিটা কি তার গুণ, দোষ, অবস্থা, সংখ্যা, পরিমাণ এগুলোর মধ্যে বোঝাচ্ছে। তাহলে ধার্মিক হচ্ছে ব্যক্তি নামক বিশেষ্যের বিশেষণ, যার জন্য এটা হয়েছে, অর্থাৎ রেখাঙ্কিত পদটি যার উদাহরণ, বিশেষ্যের বিশেষণ। ঠিক একইভাবে সবার পরশে পবিত্র করা তীর্থ নিরে, এখানে দেখুন অনেকগুলো শব্দের নিচে দাগ দেওয়া আছে, স্বাভাবিকভাবে বুঝতে পারছি এটা শব্দ তো নয়, এটা পদ এক একটা, কেননা এর সঙ্গে বিভক্তি যুক্ত আছে। আমরা জানি যে শব্দের সঙ্গে বিভক্তি যোগ হলে সেটা হয় কি পদে পরিণত হয়। তাহলে এখানে অনেকগুলো পদের নিচে দাগ দেওয়া আছে, স্বাভাবিকভাবে এটা কিন্তু বহুপদী এবং সেটা কি বিশেষণ। বিষয়টা ক্লিয়ার করতে পারছি? আবার ঠিক দেখুন এখানে আবার বাম দিকের সঙ্গে ডান দিকের মেলাতে বলা আছে, আমি যে গান গেয়েছিলাম, ক্রিয়ার কাল বোঝাতে চাইছি, কোনটা হবে? আমি গিয়েছিলাম অর্থাৎ অতীতে কাজটা করেছিলাম, এবং গিয়েছিলাম পুরাঘটিত অতীত, পুরাঘটিতের অতীতের সংজ্ঞাটা দেখুন, তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন। শিশুরা খেলছিল মায়ের কোলে, অর্থাৎ এটাও কিন্তু অতীত বোঝাচ্ছে, এবং এখানে প্রত্যেকটা অপশানেই কিন্তু অতীত দেওয়া রয়েছে। দাঁড়ান আপনাদের পরের পেজটা দেখাচ্ছি, তাহলেই বুঝতে পারবেন। এই দেখুন প্রত্যেকটাই অতীত অপশানে রয়েছে, কিন্তু সেটা কোন শ্রেণীর মধ্যে পড়ছে সেটাই কিন্তু আপনাকে এখানে সিলেক্ট করতে হবে। এখানে একটু ভালো করে বলার চেষ্টা করি, তাহলে আপনারা বুঝতে পারবেন। শিশুরা খেলছিল মায়ের কোলে, অর্থাৎ অতীতে কাজটা খেলছিল অর্থাৎ কিছুক্ষণ ধরে ঘটছিল, তাহলে এটা কী হবে? ঘটমান, কিছুক্ষণ ধরে ঘটছিল, আর অতীত অতীতকালে, তাই ঘটমান অতীতের উদাহরণ শিশুরা খেলছিল মায়ের কোলে। ঠিক এইভাবেই মহেশ শেষ নিঃশ্বাস ত্যাগ করিল, অর্থাৎ করিল, কাজটা কমপ্লিট হয়ে গেছে, এই মাত্র কাজটা কমপ্লিট হয়েছে, সামান্য অতীত, কিছুক্ষণ আগেই কাজটা অতীত হয়েছে। মহেশ শেষ নিঃশ্বাস ত্যাগ করিল। এইভাবে না একটু টার্মটা লক্ষ্য করবেন, তাহলে কিন্তু আপনাদের কাছে বিষয়টা ক্লিয়ার হবে। সে আমাদের বাড়িতে প্রায়ই আসতো, পরবর্তী পেজ অপশান ডিতে বলছি।
এখানে কি আসতো? অতীতকাল, কোনো অসুবিধা নেই, এখানে প্রত্যেকটা অপশানই রয়েছে, ঠিক আছে। কিন্তু বলা হচ্ছে যে সে আমাদের বাড়িতে প্রায়ই আসতো, অর্থাৎ অতীতে নিয়মিত করতো কাজটা, তাহলে এটা নিত্যবিত্ত অতীত। অর্থাৎ এই যে উদাহরণগুলো রয়েছে না, 1 থেকে 2 বার করে পড়বেন, পারলে 3 বার পড়বেন, তাহলে আপনি টার্মটা বুঝতে পারবেন কোন দিকে যাচ্ছে বা এর অ্যান্সারটা কী চাওয়া হচ্ছে বা কী অ্যান্সারটা দাঁড়াচ্ছে। এইভাবে পরপর দেখুন এখানে দেওয়া রয়েছে, একদম পরপর প্রথম থেকে 1 থেকে 40 পর্যন্ত কিন্তু পরপর মানে এখানে ব্যাকরণের উপরেই দেওয়া রয়েছে, কেমন? যেমন দেখুন এখানে আবারও একটা রয়েছে 36 নম্বরে, বাম দিকের সঙ্গে ডান দিকের, কিংবা তার আগে 35 নম্বরটা যদি বলি, এই যে বলা হচ্ছে যতক্ষণ শ্বাস ততক্ষণ আস, এখানে যতক্ষণ আর ততক্ষণের নিচে আন্ডারলাইন করা রয়েছে। এটা কি সাপেক্ষ বোঝাচ্ছে? যত তত, যেমন তেমন, যখন তখন, যে সে, সাপেক্ষ বোঝাচ্ছে, অর্থাৎ সাপেক্ষ সর্বনাম তার ঠিক আগেরটাই, অর্থাৎ 34 নম্বরে যেটা রয়েছে মাঠে মোষের দল, এখানে দল মানে কি? অনেকগুলোকে নিয়ে বোঝাচ্ছে, অনেকগুলো মোষকে নিয়ে দল বোঝাচ্ছে, একা একা তো নিশ্চয়ই নয়, তাহলে এটা কি হচ্ছে? সমষ্টি বোঝাচ্ছে, তাহলে সমষ্টিবাচক বিশেষ্য। আর 36 নম্বরে যেটা রয়েছে দেখুন, মাঝরাতে শঙ্করের ঘুম ভেঙে গেল, এখানে কোন টেক্সট থেকে নিয়ে আসা হয়েছে বলুন তো? এটা সেই চাঁদের পাহাড় থেকে নিয়ে আসা হয়েছে, সেই অগ্নিদেবের শয্যা সেখান থেকে। তো যাই হোক, এখানে যে ব্যাকরণে চাওয়া হচ্ছে যে ভেঙে গেল, অর্থাৎ এখানে দুটো ক্রিয়া রয়েছে এবং সেটা কি? যৌগিক ক্রিয়া। কেন? আমরা জানি ইয়া বা ইতে প্রত্যয়ন্ত অসমাপিকা ক্রিয়ার সঙ্গে একটি সমাপিকা ক্রিয়া যুক্ত হয়ে যে ক্রিয়া গঠিত হয় তাকে বলা হয় যৌগিক ক্রিয়া, তাই তো? নেক্সট, নিজের বুদ্ধি অন্য মানুষের কাছে বন্ধক দিয়েছি, এটা কী হবে? যুক্ত ক্রিয়া। নেক্সট, মুকুন্দ জুতো মশমশিয়ে চলে গেল, এখানে মশমশিয়ে কি? ধন্যাত্মক বোঝাচ্ছে। এবং যদি ধন্যাত্মকে যে শ্রেণীবিভাগ রয়েছে অনুকার আর ভাব প্রকাশক, সেই শ্রেণীবিভাগে যদি যাই তাহলে কিন্তু এটা হবে মশমশিয়ে চলে গেল, অর্থাৎ অনুকার ধন্যাত্মক ক্রিয়া, এখানে চলে গেল ক্রিয়া বোঝাচ্ছে, ক্রিয়া। বেশ, তারপরে দেখুন রয়েছে শ্যামের নরম গান শুনেছিল, এটা কি হবে? অতীতে কাজটা ঘটেছিল, ক্রিয়া, ক্রিয়া বোঝাচ্ছে এবং এটা মৌলিক ক্রিয়া। বেশ, এইভাবে পরপর এখানে দেখুন, যেমন তারপরেই রয়েছে সাহিত্য ইতিহাস থেকে রয়েছে, যেমন দেখুন কাশিরাম দাস যে গ্রামে জন্মগ্রহণ করেন, সিঙ্গি গ্রামে, কীর্তিবাসীর পিতার নাম কি? বনমালী, মালাধর বসুর মাতার নাম কি? ইন্দুমতি। এগুলো একটু প্র্যাকটিস করলেই চলবে। যেমন একদম দেখুন শেষের দিকে রয়েছে 48 নম্বর প্রশ্ন, রাজা শিবসিংহের বীরত্ব বর্ণনা করা হয়েছে বিদ্যাপতির যে গ্রন্থে? উত্তর হবে কি? কীর্তি পতাকা। কীর্তিলতা, কীর্তি পতাকা, পুরুষ পরীক্ষার মূল বিষয়টা কি সেটা একটু হালকা করে জেনে রাখতে হবে। একদম যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো আমি নীলকালিতে এখানে গোল করে রেখেছি। আশাপূর্ণা দেবী রচিত প্রথম উপন্যাসের নাম কি? প্রেম ও প্রয়োজন, যার প্রকাশকাল কত? 1944 খ্রিস্টাব্দ। স্রোতে ভেসে আছি উপন্যাসটি কার রচনা? সৈয়দ মুস্তফা সিরাজের। এইগুলো একটু জানতে হবে সৈয়দ মুস্তফা সিরাজের, যদি পারেন তো ছদ্মনামটা জেনে রাখবেন। আখ্যান মঞ্জুরি গ্রন্থটি কয়টি খণ্ডে বিভক্ত? 3টি খণ্ডে বিভক্ত। আবার ঠিক এখানে দেখুন সাহিত্য ইতিহাসকে তো বাম দিকের সঙ্গে ডান দিকের মেলাতে বলা হচ্ছে এবং সেগুলো কি? প্রকাশ সালের ওপরে। বিবিধ প্রবন্ধ, যার প্রকাশ সাল 1887। কমলাকান্তের দপ্তর, প্রকাশ সাল 1875। লোকরহস্য 1874। কৃষ্ণ চরিত্র এখানে রয়েছে কত? 1886। কৃষ্ণ চরিত্র কার? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের। আবার ঠিক একইভাবে 61 নম্বরটা গুরুত্বপূর্ণ, সুনীতি কুমারের লেখা ইউরোপ গ্রন্থটি প্রকাশকাল কত? 1938। এইভাবে পরপর দেখে নেবেন, একদম 90 পর্যন্ত পরপর প্রশ্নগুলো দেওয়া রয়েছে। এখানে দেখুন আবার যেমন রয়েছে আজকে আমি ইংরেজি ভুলে গিয়েছি, এটা কোন টেক্সট বই থেকে নেওয়া হয়েছে? বর্ষা। বাঙালির সর্বশ্রেষ্ঠ সাহিত্য সৃষ্টি তার পদাবলী কীর্তনে, এটি কি? নব সৃষ্টি থেকে নেওয়া হয়েছে। আমার মনটা অদ্ভুতভাবে দুলিয়ে দিল, কোথা থেকে নেওয়া হয়েছে? দাম গল্প থেকে। ইচ্ছা করে কেবল চুপ করে পড়ে থাকতে, পড়ে পড়ে আকাশ পাতাল ভাবতে, পথে প্রবাসী থেকে নেওয়া হয়েছে অন্নদাশঙ্কর রায়ের। এইভাবে আবার দেখুন এখানে রয়েছে আপন মনে খেলায় মাতে, কবিতা থেকে নেওয়া হয়েছে। কী হবে? ফড়িং। পিতলের টোকেনটা টুকটুক করে আমাকে দেখুন গল্প থেকে নেওয়া হয়েছে 23-24। উত্তর এখানে হচ্ছে সেই ছেলেটির বয়স। নগ্ন করলো আপন নির্লজ্জ অমানুষতা, আফ্রিকা কবিতা থেকে নেওয়া হয়েছে। আমার ঘরের চেয়ে আরও ভালো, আরও সুন্দর নিকন উঠুন, এই যেগুলো থেকে বলা হচ্ছে। আবার ঠিক এখানে দেখুন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর থেকেও প্রশ্ন দেওয়া রয়েছে, এগুলো ভালোভাবে দেখে নেবেন। তান ধরেছি কণ্ঠপুরে, কখন? রাতে। সুকুমার রায় আবল তাবল কবিতায় কবি নিজেকে কোথায় ভাসিয়ে দিয়েছেন? খেয়াল স্রোতে। এগুলো একটু দেখে রাখবেন। দেখুন একদম 90 পর্যন্ত পরপর প্রশ্নগুলো দেওয়া রয়েছে। বিজয় তেন্ডুলকার নকল হইলেও সত্যি, এই নাটকটি বাংলায় কী অনুবাদ করেন? দেবাশিস রায়। এগুলো ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে টেলিগ্রাম গ্রুপে আপনারা যদি জয়েন হয়ে যান সেখানে কিন্তু এগুলো পেয়ে যাবেন, যেমনটা আপনারা এখানে দেখছেন তেমনটাই। এরপর আপনারা নিজেদের মোবাইলে যদি চান মোবাইলে পড়তে পারবেন, প্রিন্ট আউট করে পড়তে পারলে খুবই ভালো হয়। যে যেমনভাবে পারেন
পড়ুন, প্র্যাকটিস করুন, আমার বিশ্বাস এর মধ্যে থেকে কিন্তু আপনি অনেক কমন পাবেন। তো আজকের আলোচনা আপাতত এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করুন, যাতে করে আমরা আরও পরবর্তী এপিসোড নিয়ে আসতে পারি এবং সে ব্যাপারে আগ্রহ বোধ করতে পারি। আপনাদের আগ্রহ, আপনাদের স্বতঃস্ফূর্ততা, আপনাদের সহায়তা, আপনাদের উৎসাহের উপর ডিপেন্ড করেই কিন্তু আমাদের আপডেট আসবে এবং পরবর্তী নেক্সট এপিসোডের মাধ্যমে প্রিপারেশনও এগিয়ে চলবে। স্টে টিউন, স্টে কানেক্টেড উইথ সাহিত্য অভিযান। থ্যাংক ইউ।